শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। তারকাকথন আপনাদের প্রিয় আয়োজন, যেখানে তারকারা আসেন তাদের মনের কথাগুলো বলতে, তাদের কাজগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নিতে। সেই সাথে অসংখ্যবার তাদের সাথে আপনারা যোগাযোগ করেছেন, ভালোবাসা জানিয়েছেন এই তারকাকথন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে। আর সেই সঙ্গে ছিল আপনাদের চ্যানেলাই, আপনাদের প্রিয় চ্যানেলাই, যার মাধ্যমে আয়োজনগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। সেই চ্যানেলাই এবার তার ২৭তম বছরে পদার্পণ করছে, গৌরবের ২৭টি বছর। এই ২৭ বছরে অসংখ্য শিল্পী, শ্রোতা, দর্শক সকলের ভালোবাসা পেয়েছে চ্যানেলাই। তাই আনন্দ উচ্ছ্বাসে এবার চ্যানেলাই যে ২৭-এ এসেছে তার সকল ভাগীদার আপনারা সকলে। তাই উৎসবে আনন্দে মুখরিত আমাদের আজকের তারকাকথনের আয়োজন। এবং যখন কোনো উৎসবের কথা বলি কিংবা আয়োজনের কথা বলি, আনন্দের কথা বলি, তখনই আসে আমাদের গানের কথা। কারণ গান তো বাঙালির প্রাণ। আর এই গান আমাদেরকে যারা উপহার দেন তারা আমাদের হৃদয়ের ভীষণ কাছাকাছি মানুষ, তারা সঙ্গীত শিল্পী। বুঝতেই পারছেন আজকে তারকাকথনের সেটে এমন একজন মানুষ আছেন যিনি সঙ্গীত শিল্পী বললে ভুল হবে, তিনি আপনাদের ভালোবাসার মানুষ। তার গানে আছে প্রেম, তার গানে আছে বেদনা, তার গানে আছে স্বপ্ন। অসংখ্য দর্শক, শ্রোতা, ভক্তরা তার গানকে আপন করে নিয়েছে নিজেদের কাছে এবং মনে হয় আপনাদেরই মনে হয় কাছের মানুষ। এবং সে আমাদের পরিবারের একজন সদস্য, তাকে পেয়েছে আজকে তারকাকথনের সেটে। চলুন পরিচয় করাই। আমাদের সাথে আছেন প্রিয় শিল্পী ইমরান মাহমুদ। শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আমি তো ভীষণ ভালো আছি। আমি কি খুশিতে কি অনেক বড় একটা ইন্ট্রো দিয়ে ফেললাম? না, আমি তো আরো খুব হয়তো ভাবছিলাম যে বলবো আপনাকে যে আপনার এত সুন্দরভাবে আমাকে বলার জন্য। থ্যাঙ্কস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। তারকাকথনের আয়োজনে অনেকদিন বাদে আসা এবং এমন একটি উপলক্ষকে কেন্দ্র করে চ্যানেল আয়ের জন্মদিন এবং আপনার এই যে পথ চলা শুরু চ্যানেল আয়ের সাথে, তারপরে সঙ্গীত জীবনে আসলে ছড়িয়ে পড়া, নিজেকে আরও বেশি নতুন করে আবিষ্কার করা, কেমন ছিল ফিরে দেখবো আপনার জার্নিটা এবং চ্যানেল আয়ের সাথে আপনার পথে চলা? আসলে আমার মিডিয়াতে পথ চলাই হচ্ছে 18 বছর, যেটা শুরুটাই হয়েছিল চ্যানেলের মাধ্যমে। চ্যানেলের সেরা কণ্ঠ 2008-এ আমি ফার্স্ট রানার আপ ছিলাম। সো অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা সবসময় চ্যানেলের প্রতি ছিল এবং থাকবে, কারণ অনেক কিছু শিখেছি এখান থেকে এবং যা আগামীতে কাজে লাগবে, বা এই আমার 18 বছরের জার্নিতে অনেক কিছুই কাজে লেগেছে। সো চ্যানেলকে সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই 27তম তাদের যে পূর্তি, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং আমি চাইবো যে এটা আসলে অনেক 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 দিন যাবে, অনেক দিন আমাদের মাঝে চ্যানেলে আমাদেরকে বিনোদন দিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই যে জার্নি চ্যানেলের সাথে এবং সর্বোপরি সঙ্গীতের এই ক্যারিয়ারে, সেই জার্নিটা আমরা একটু ফিরে দেখতে চাই। এর জন্য একটা স্পেশাল সেগমেন্ট আমাদের আছে, একটা অডিও ভিজুয়াল আপনাকে নিয়ে দেখে আসবো। চলুন প্রিয় দর্শক। বাংলাদেশের আধুনিক সঙ্গীত জগতে ইমরান মাহমুদুল একটি বহুল পরিচিত নাম। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর টান অনুভব করতেন তিনি। সেই আগ্রহের ধারাবাহিকতায় 2008 সালে তিনি অংশ নেন চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় এবং প্রথম রানার আপ হন। মিলনের সুরে বাঁধা সুর সরগম, গেয়ে যাব ধীরে ধীরে রাত দিন প্রাণ ভরে লিখে যাব পাথরে। এই প্রতিযোগিতার মাধ্যমে ইমরান মূলধারার সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন। ইমরানের প্রথম একক অ্যালবাম স্বপ্নলোক প্রকাশিত হয় 2011 সালে। এরপর তিনি প্রকাশ করেন একাধিক অ্যালবাম, তুমি, এমন একটা তুমি চাই, মন খারাপের দেশে সহ আরও বেশ কিছু অ্যালবাম। তবে শুধু অ্যালবামেই ইমরান নিজেকে সীমাবদ্ধ রাখেননি। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। তার কণ্ঠে গাওয়া কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে দিল দিল দিল, ওহে শ্যাম, তুই কি আমার হবি রে এবং মেঘের নৌকা। কণ্ঠের পাশাপাশি ইমরান একজন দক্ষ সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও পরিচিত। নিজের লেখা ও সুর করা গান গেয়ে তিনি শ্রোতাদের কাছে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব শ্রোতার কাছেই সমানভাবে লোকপ্রিয়। দারুণ দারুণ একটা বর্ণাঢ্য ক্যারিয়ার,
ইমরান মাহমুদুলের। এবং এই যে নিজেকে দেখলেন 18 বছর আগে সেরা কণ্ঠের সেই মঞ্চে, আবার আমাদের কিংবদন্তি শিল্পী সাওয়ানি ইয়াসমিনের পাশাপাশি দাঁড়িয়ে গান গাওয়া, মনে পড়ছে কিছু স্মৃতি? হ্যাঁ, একদমই মনে পড়বে না কেন, মানে ওই মোমেন্টটাই আসলে অন্যরকম ছিল। তখন সাবিনা ম্যামের পাশে গান করব, এবং যে গানটা করছিলাম ওই গানটা আসলে তার সাথে আমার ফার্স্ট সিনেমার প্লেব্যাক ছিল, আমার জীবনের প্রথম মাইক্রোফোনের সামনে অফিসিয়ালি কোনো গান করা। সো ওই মোমেন্টটা অনেক অনেক বেশি স্পেশাল ছিল, অনেক বেশি। আচ্ছা, ওই যে সেরা কণ্ঠের মঞ্চে দাঁড়িয়ে যখন একজন পার্টিসিপেন্ট হিসেবে মাইক্রোফোনটা হাতে তুলে গান গাওয়া, তখন ইমরানের স্বপ্নটা কেমন ছিল এবং সেই স্বপ্ন আজ এত বছর পরে এসে কতটুকু সফল হয়েছে? আমার যখন আমি কম্পিটিশনে ছিলাম তখন থেকেই আমাকে যখনই কেউ জিজ্ঞেস করতো যে আপনি আসলে ইন ফিউচারে কী করবেন, তখন আমি সবসময় বলতাম যে আমার সঙ্গীত পরিচালক হওয়ার। একটু করে কাজ শুরু, এবং আজকের এই যে ইমরান কোটি কোটি দর্শকের কাছে আসলে তিনি পৌঁছে দিয়েছেন তার গান, এবং আপনি ভালোবাসা পেয়েছেন। এবং ইউটিউবে যখন আপনার গানগুলো দেখা যায়, আসলে মিলিয়নের কম তো কোনো ভিউ নেই, আসলে মিলিয়ন বললে ভুল হবে, মিলিয়ন্স অফ ভিউ। এই যে নিজের গানের ভিউগুলো তো নিয়মিত দেখা হয়, নিশ্চয়ই অনুভূতিটা কেমন হয়? অনুভূতি তো অনেক ভালো। আর আমার একটা বিষয় ভালো লাগে যে আমি যখন গানের ক্যারিয়ার শুরু করি তখন সিডির যুগ ছিল, তো আমি সিডির যুগের ভালোবাসাও পেয়েছি এবং ইউটিউবের যুগের ভালোবাসাটাও আমি পেয়েছি। এবং আমার গান দিয়ে মনে হয় বাংলাদেশের প্রথম কোনো গান যেটা কোটি ভিউজ হয়েছিল। এর আগে বাংলাদেশের ইতিহাসে বাংলা কোনো গান 1 কোটি ভিউ হয়নি, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশি গান নয়, বাংলা গান, আই মিন কলকাতা সহ ওভারঅল, তখন সব মিলে আমার গানই প্রথম বাংলাদেশের 1 কোটি ভিউজ ফার্স্ট হয়েছিল। সো ওই বিষয়টা তখন খুব একটা রেকর্ড, একটা আলোড়ন সৃষ্টি করেছিল। সেই গানটার নাম হচ্ছে বলতে বলতে চলতে চলতে। তো ওই গানটা দিয়ে আসলে ইউটিউবের একটা বাংলাদেশের একটা নতুন একটা অধ্যায় শুরু হলো, যে ইউটিউবে গান রিলিজ করা বা ইউটিউব থেকে যে একটা নতুন প্ল্যাটফর্ম হতে পারে। তো ওই বিষয়টাও আমি এনজয় করি। সো আমরা এই দুই সিডি এবং ভিউজ, এই দুই বিষয়টা মিলে দুই জেনারেশনকেই আমি মানে রিলেট করতে পারি। আর এখন যেটা হচ্ছে যে গান বেরোচ্ছে, গান ভিউজ হচ্ছে, এটা আসলে দর্শকদের ভালোবাসা। আমি সবসময় এই কৃতিত্বটা আমার ফ্যান্সদের দেই, বা যারা আমার দর্শক আছে তাদেরকে দিই, যে আসলে তাদের ভালোবাসা ছাড়া তো আসলে আমি ইমরান কিছুই না। সো এত মিলিয়ন্স ভিউজ, এটা আসলে আমাকে প্রশ্ন না করে এটা সম্পূর্ণ ক্রেডিট, ভালোবাসা হচ্ছে আমার ফ্যান্সদের জন্য। বাহ, দারুণ। দর্শকদের উদ্দেশ্যে আসলে ছেড়ে দেওয়া ওপেন কোয়েশ্চেন। আচ্ছা, এই যে আপনার প্রত্যেকটি গানে আসলে ভিন্ন ভিন্ন স্টাইল বলবো না, আপনার নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে, একটা স্টাইল ডেভেলপ আপনি করেছেন। এর পেছনের ম্যাজিকটা কি, রহস্যটা কি? ম্যাজিক বলতে আমি তো আসলে ছোটোবেলায় গান শিখেছি, সো আমি সব ধরনের গান প্র্যাকটিস করার অভ্যাসটা আমার ছিল। তো পাশাপাশি যখন আমি সঙ্গীত পরিচালক, তখন আমি চেষ্টা করি যে আমার গানের পাশাপাশি যখন আমি নিজে মিউজিক করতেছি, তখন যাতে ওই বিষয়টা, আমি ধরেন আমি একটা রাগের উপর গান পছন্দ আমার, আমি ওই গানটার ওই রাগের উপর বানানোর চেষ্টা করলাম। তারপর ধরেন আমি একটু ফিউশন কিছু করতে চাই, আমি সেটা করার চেষ্টা করলাম। তো এই ক্ষেত্রে ওই ভেরিয়েশনটা চলে আসে। আর পাশাপাশি আমি যখন অন্যের গান মিউজিক করি, সেটাও আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হয়, যে শুধুমাত্র আমার গান না, আমি আমার বাংলাদেশের অনেক স্বনামধন্য অনেক সিনিয়র্স আছে, এবং যারা দেশের বাইরেও যারা আছে, যারা বলিউডে কাজ করে, তাদের সাথেও আমার কোলাবোরেশন করা হয়েছে। বাংলাদেশে যারা এখন নতুন প্রজন্ম যারা, তাদের সাথেও কোলাবোরেশন করা হয়েছে। সো আমি শুধুমাত্র গাই না, আমি ফিচারও বেশি করি। তো সব মিলিয়ে আসলে এই প্র্যাকটিসটার মধ্যে থাকি দেখেই হয়তো অনেক গান শোনা হয়, অনেক কিছু জানা হয়, এই জন্যই হয়তো ভেরিয়েশনটাও আসে। কোন ধরনের গান আপনাকে সব থেকে বেশি টানে, ইস্টার্ন, ওয়েস্টার্ন, ফোক? আমি আসলে সব কিছুর মধ্যেই মেলোডিটাকে প্রায়োরিটি দিই, সেটা যেই জনরাই হোক। তবে আমার বেশি ভালো লাগে সিনেমেটিক জনরা, যেটা আমি সবচেয়ে বেশি করে থাকি, এবং আমার ফ্যান্সরাও আসলে আমার থেকে সিনেমেটিক গানগুলি বেশি পছন্দ করে। সিনেমাতে এই জন্যই আমার রোম্যান্টিক গান আমার বেশি গাওয়া হয়। সিনেমাতেও যখনই কোনো গান করা হয়, একটা সিনেমাতে তো সাজানোই হয় একটা রিদমিক গান, একটা রোম্যান্টিক গান, একটা ডান্স নাম্বার, একটা আইটেম নাম্বার। তো অলওয়েজ রোম্যান্টিক গানের জন্য আমাকে ডাকা হয় বা আমাকে প্রায়োরিটি দেওয়া হয়। সো ওই জন্য আমার মনে হয় যে সিনেমেটিক গান আমার দর্শকরা আমার থেকে বেশি ভালো এনজয় করে। সো আমি ওটা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, রোমান্টিক গানে আসলে এই যে দর্শকদের ভালোবাসা পাওয়া, এই গানগুলো কম্পোজ করে মনে হয় আপনি অনেক বেশি কমফোর্টেবল। এটা কেন আসলে? নিজের জীবনের অনুভূতির কোনো প্রভাব কি এই গানগুলোতে আছে? মানে আমি খুব রোমান্টিক কিনা এরকম কিছু? এক্স্যাক্টলি। আসলে এটা আমি কি করে বলবো? আমরা কাকে জিজ্ঞাসা করতে পারি? এটা আমি রোমান্টিক কিনা, আসলে এটা খুব টাফ একটা কোশ্চেন। বাট আমার কি
কি বলে, আমি কখনো গান করার সময় খুব ভেবে গান করি না যে হ্যাঁ, অনেকে বলে যে আপনি কি এই গানটার সময় কোনো প্রিয় মানুষকে ভেবেছেন কিনা বা আপনার সামনে কোনো ইমাজিনেশন আসছে কিনা যে এরকম কিছু, বাট আমি ওরকম কোনো কিছু ফিল করি নাই। সবসময় গান একা একা যখন আমার রাতেই বেশি গান বানানো হয়, সো তখন যে মুডে আসে ওই মুডে গান বানানো হয়। আর রোম্যান্টিক কিনা ওইটা তো আসলে আমি কখনো জানি না, আপনি যেহেতু বললেন এরপরে কোনো এপিসোডে এসে ভেবে উত্তরটা দিব। রাত থেকে গান করা হয়, গান লেখা হয়, সুর করা হয়, কেন রাত সময়টা কেন? এটা আসলে আমি কোনো বেসিক কোনো কারণ নাই, দিনে যে হয় না তা বললে ভুল হবে। হয়তো রাত খুব সাইলেন্ট থাকে, তখন হয়তো আসলে আমি মনে করি একটা সুর তো আসলে মানে এটা আমার কাছে খুব মানে একটা স্পিরিচুয়াল বিষয় লাগে, যেটা আমার কাছে যখন আসে এটা আমি মনে করি যেটা আমার ভিতরের বিষয়টা ডাউনলোড হয়, আমি যেটাকে যদি খুব মানে নর্মাল ভাষায় বলি। সো এই সময় আসলে আমার মনে হয় যে কানেকশানটা রাতে ভালো হয়, এই কারণে তখন খুব সাইলেন্স থাকে, নেচারের সাথে আমি কানেকশানটা তখন খুব মানে দ্রুত করতে পারি। তো আমি যখন কোনো গানকে নিয়ে চিন্তা করি, যদি আশেপাশে খুব সাইলেন্ট থাকে, তখন আসলে আমার মনে হয় যে আমি যেই ফিলটা চাচ্ছি ওই ফিলটার সাথে আমি কানেক্ট করতে পারি, এই জন্য মেবি রাতে হয়। এছাড়া কোনো বেসিক কোনো রুলস নাই যে মিউজিক করতে হলে রাতেই করতে হবে, নিজের জন্য রুলস আসলে মনে হয় আসলে। আর আমরা আসলে আমি রাতে জাগতে পছন্দ করি, সো যেহেতু জেগেই থাকি সো মিউজিকটাই করি, বিষয়টা এরকম। কারো সুর কিংবা কারো মিউজিক কম্পোজিশন আপনাকে কি প্রভাবিত করে? আমি তো আমার মিউজিক ক্যারিয়ারে কম্পোজিশনের আইডল মানি সবসময় হাবিব ওয়াহিদকে, আমার শুরু থেকেই সবসময় আমার কম্পোজিশন করার পেছনের ওনার ইন্সপিরেশনটা অনেক ছিল। আমি যখন এই মানুষটাকে দেখছি যে সে মিউজিক করতেছে, তখন আমি হয়তো কলেজে পড়ি, তখন থেকেও যে আমি বললাম না, আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে আপনি কি হবেন, তখন তো আমার যারা কম্পিটিটর ছিল ওরা সবাই বলতো আমি বড় হয়ে এই সিঙ্গার হব, এর মতো হব। তো আমি সবসময় বলতাম যে আমি বড় হয়ে সঙ্গীত পরিচালক হব। রিজনটাই ছিল যে লাইক আমি হাবিব ভাইকে খুব পছন্দ করতাম। এছাড়াও দেশের বাইরে যারা আমি এআর রহমান, তারপর সেলিম সুলাইমান, তারপর আমাদের বাংলাদেশে আমাদের লেজেন্ড আলাউদ্দিন চাচা, শেখসাদি খান, আলম খান শ্রদ্ধেয়, এদের গানগুলো আমি শুনতাম। তারপর আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, সো এদের গান আমি প্রচুর শুনতাম। তো সেই ক্ষেত্রে আসলে মানে কম্পোজিশনটাই আমাকে সবচেয়ে বেশি টানতো আমার কাছে মনে হয়। সো এটাই এখন যে এতগুলো পরিচয় বহন করা, আসলে মিউজিক কম্পোজিং থেকে শুরু করে নিজের গান লেখা বা নিজে গাওয়া, কোন সত্তাটাকে সব থেকে বেশি ভালো লাগে? মানে শুধু কি গান আমি গান লিখি না, গান আমি আমার জীবনে গান মনে হয় আমি লিখছি দুইটা হবে, এটা তার জন্য মানুষ মনে রেখেছে আপনাকে। হ্যাঁ, দুইটা গান এই কারণে লিখছিলাম, ওটা আমি আসলে ডেমো দিছিলাম, কিন্তু যাকে শুনেছিলাম তার ভালো লাগছে। সো ওইটা আসলে আমি প্রফেশনাল ভাবে কখনো গান ওইভাবে লিখি নাই বা লেখার চেষ্টাও এখনও করি না। আমি সুর করি, কম্পোজিশন করি, এটুকুই। বাট আমি নিজের সুরে গাইতেও পছন্দ করি, অন্যের সুরে গাইতেও পছন্দ করি, সেটা যদি আমাকে স্যুট করে। আর যেহেতু আমি নিজে গায়ক, অবশ্যই আমি সিঙ্গার ইমরানকে বেশি প্রাধান্য দিব, তারপরে আমি কম্পোজিশন বা আমার কি বলে সঙ্গীত পরিচালক ইমরানকে জায়গা দিব। আচ্ছা, চলচ্চিত্রে তো আসলে এক ধরনের কি বলবো, এক ধরনের অর্ডার আছে যে এই ধরনের গান এই শিল্পীকে দিয়ে করালে আসলে ভালো লাগে, এবং যখন একজনকে আবিষ্কার করে ফেলেন তার কাছ থেকে আমরা দেখি গতানুগতিক ওই ধরনের গানই আসছে। আপনি নিজস্ব পছন্দ আছে বা আপনি পছন্দ করেন চলচ্চিত্রের জন্য এই ধরনের গান কিছু কি আছে? এখনও আমি কোনো পুরো সিনেমার কাজ আমার এখনও করা হয়নি। যদি কখনো পুরো সিনেমার কাজ করা হয় তখন হয়তো আমি কিছু এক্সপেরিমেন্ট করতে পারবো। তো এখন যেহেতু আমাদের যেই সময়টা এখানে হয়তো একটা সিনেমাতে 4টা গান থাকলে হয়তো 4টা মিউজিক ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। তো সেখানে যদি আমার কাছে আসে, আমি রোম্যান্টিকটাই যে বললাম, বরাবর রোম্যান্টিক গানগুলি আমার কাছে আসে বেশি। ইভেন অনেক সিনেমাতে আমি কম্পোজিশন করি না, অন্য কম্পোজিশন করে, আমি হয়তো গাই, এরকমও হয়েছে। সো রোম্যান্টিকটাই আসলে ঘুরে ফিরে চলে আসে, আর ওটার সাথে যদি মেলোডি থাকে আমার জন্য সেটা কমফোর্টেবল হয়, কারণ মেলোডির বাইরে আমি কিছু আসলে চিন্তা করি না বা করতে চাই না। আচ্ছা, নিজের ক্ষেত্রে আসলে জিজ্ঞেস করতে চাই, নিজে যখন গান কম্পোজ করবেন আসলে আপনি প্রেফার করবেন কোন ধরনের শিল্পীদের সাথে কাজ করতে বা কাদের দিয়ে গান করাতে? অবশ্যই যারা আমার মতো যারা মেলোডি পছন্দ করে বা আমার মেলোডিটাকে যে কানেক্ট করতে পারবে। গান শিখে আসাটা অবশ্যই জরুরি। শিখে না আসলেও কিছু গড গিফট ভয়েস থাকে যেগুলো অনেক ডিফারেন্ট, তাদের সাথে আমার কাজ করতে অবশ্যই ইচ্ছা আছে। ধরুন যে আপনি একটা রোমান্টিক গান কম্পোজ করছেন, সেখানে নিজে গাইবেন না, কাউকে দিয়ে গাওয়াতে হবে, কাকে দিয়ে গাওয়াবেন? এটা ডিপেন্ড করবে গানটা কেমন। ধরেন আমি গানটা যদি মনে হয় যে খুব বেশি প্যাশনেট কিছু রোম্যান্টিক, তাহলে আমি অবশ্যই কাকে বলবো,
যদি সুযোগ থাকে অবশ্যই অরিজিৎ সিংকে বলবো। আর বাংলাদেশে আমাদের এখানে যদি সেটা হয়, যদিও দাদা বেঁচে নেই, থাকলে আমি এন্ড্রু কিশোর দাদাকে দিয়ে একটা গান করানোর আমার একটা ইচ্ছে মানে ছিল, হয়তো আমি কাজ করতে করতে ওই সুযোগটা আমার আর হয়নি। তো উনি আমার খুব পছন্দের ছিলেন, তো হয়তো দাদাকে দিয়ে আমি ট্রাই করাতাম। আচ্ছা, এই প্রজন্মের অনেক শিল্পীদের সাথেও তো আপনি কাজ করেছেন, ডুয়েট করেছেন, কাদের সাথে কাজ করে সব থেকে বেশি ভালো লেগেছে বা মনে হয়েছে যে আপনার ভয়েসের সাথে খুব ভালো সিঙ্ক করে? এই প্রজন্মের সবাই খুব ট্যালেন্টেড, প্রত্যেকে গান শিখে আসা, এটা আমার ভালো লাগে, এবং তারা গানের প্রতি অনেক কি বলে যত্নশীল। তো সবাই মোটামুটি ভালো কাজ করে। আমি যেহেতু ছেলে, আমার বেসিক্যালি ফিমেল সিঙ্গারদের সাথে বেশি কাজ করা হয়েছে। তো একদম রিসেন্ট যারা এখন ভালো করছে তাদের মধ্যে আতিয়া নিশা ভালো করছে, অবন্তী সিথি ভালো করছে, তারপর মাসার গান আমার ভালো লাগে। এছাড়াও পার্শা পূর্ণি, ওর ডিফারেন্ট একটা ভয়েস, ওর গান ভালো লাগে। এছাড়াও অনেকে কাজ করতেছে, মারুফা তৃষা, হ্যাঁ, তারপরে ইশিকা, আরও অনেকেই আছে, আমি আসলে সবার নাম এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো যাদের সাথে আমার কাজ করা হয়েছে তাদের নামই হয়তো বেশি মাথায় আসলো। আর এছাড়া আমার ভালো লাগে কাজ করতে, ন্যান্সি আপুর সাথে কাজ করতে ভালো লাগে, কণা আপু, কোনাল, তারপর এই তো। আপনার সাথে যারা ডুয়েট করছে বা করছে সবগুলো গানই তো আসলে খুব ফেমাস। জানি না কি ম্যাজিক আছে যে আসলে ইমরান একটি গান করছে, নামটাই শোনা যথেষ্ট, তারপর দর্শক হুমড়ি খেয়ে পড়ে সেই গানটি শোনার জন্য। আসলে এরকম কিনা আমি আসলে জানি না, এটা আপনি বললেন, এটা থ্যাংক ইউ আপনাকে। বাট আমি যেটা ফিল করি, ওই যে আগেও বলেছি যে দর্শকদের ভালোবাসা, সো এটা আমি আবারও কৃতজ্ঞতা দিতে চাই। এই কাজটা কিন্তু আরেকজনের ক্ষেত্রে হয়। যদি আমি সিনেমার কথা বলি, মেগাস্টার শাকিব খান, তিনিও কোনো সিনেমায় আছেন, এই জিনিসটা জানাই আসলে যথেষ্ট হয় যে দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন। তার সাথেও আপনার একটা ভালো সখ্যতা রয়েছে। সেই জায়গা থেকে তার সাথে কাজ করতে বা তার সিনেমার জন্য গান তৈরি করতে কেমন লাগে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে বলতে আমি বললাম যে আমার সিনেমার যে প্রথম গান যেটা সাবিনা ইয়াসমিন ম্যাডামের সাথে রেকর্ড করা হয়েছিল, সেটা কিন্তু শাকিব ভাইয়ের সিনেমারই ছিল। সেটা সিনেমাটার নাম ছিল ভালোবাসার লাল গোলাপ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সিনেমার জার্নিটাই আমার শাকিব ভাইকে দিয়ে স্টার্ট হয়েছে। তারপরে অনেক সিনেমাতে গান করেছি, এবং এখন শাকিব ভাইয়ের সিনেমাতে অনেকগুলো গান করা হয়। এবং যখনই আমি শুনি যে শাকিব ভাইয়ের সিনেমার জন্য গান বানাতে হবে বা গান করতে হবে, খুবই এক্সাইটেড থাকে। এবং তার তো একটা বিশাল ফ্যান ফলোয়ার। তো সেই ক্ষেত্রে যখন আমার গান বা আমার ভয়েসে তার লিপসিং করানো হয়, আমি যখন সেটা সিনেমা হলে দেখি, খুবই ভালো লাগে এবং খুব সাথে সাথে প্রাউড ফিলও করি। সেটা অনেক ভালো লাগে। আর তার সিনেমায় গান করলে সে গানটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সবার মাঝে, এবং গানটা ডেফিনেটলি হিট হয়। এটা একটা প্লাস পয়েন্ট। তো সব কিছু মিলিয়ে আসলে তার সাথে কাজের অভিজ্ঞতা আমি বলবো যে দুর্দান্ত। একেবারেই তাই। নিজের ক্যারিয়ারের সবথেকে চ্যালেঞ্জিং মুহূর্ত বা সময় কোনটি ছিল এখন পর্যন্ত, কি বলবেন? চ্যালেঞ্জিং কোনো কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে গিয়ে চ্যালেঞ্জ ছিল কি এমন আদৌ? চ্যালেঞ্জিং আমি যদি ধরি, এটা আমার তাহলে বলবো যে সেরা কণ্ঠ যে কম্পিটিশনটা ছিল, ওইটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। বিকজ 80,000 প্রতিযোগীর মতো আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। সো তখন অনেক একটা মানে টান উত্তেজনা কাজ করেছিল। এছাড়া আমি আসলে কোনো মানে এক্সট্রা প্রেশার কাজ করার জন্য কখনো নিই না যে আমাকে খুব বেশি হিট গান দিতে হবে, খুব বেশি আমাকে টিকে থাকতে হবে, বা খুব বেশি এর থেকে ভালো করতে হবে। ওই প্রেশারটা আমি কখনো নিই না। আমি খুব সিম্পলি ওয়েতে কাজ করে যাই, আমার কাজ ভালো করার চেষ্টা করি। চ্যালেঞ্জ আসলে ফেস করি নাই কখনো, আমার মনে হয় যে, কারণ আমি সিম্পলিতে কাজ করি এবং সেটাই একটা গুড রেজাল্ট আসে। 2008 সালে যারা কন্টেস্ট্যান্ট ছিল আপনাদের সাথে বা আপনার সাথে ছিল, তাদের সাথে যোগাযোগ কি আছে বা কাদের সাথে সম্পর্ক সবথেকে বেশি ভালো এখন? আমার কম্পিটিশনে ছিল ঝিলিকের সাথে আমার যোগাযোগ আছে ভালো। ইউসুফ ভাই আছে, ইউসুফ ভাইয়ের সাথেও সম্পর্ক ভালো। তারপর মনির ভাই, আশিক, ওরা সবাই ভালো করতেছে। সো ওদের সাথে আমার প্রায় দেখা হয়, গেট টুগেদার হয়। গেট টুগেদার সবচেয়ে বেশি হয় ঝিলিকের সাথে, ইউসুফ ভাইয়ের সাথে। ইউসুফের সাথে প্রোগ্রামে দেখা হয়, বাট আড্ডা যদি বলা হয় তাহলে ঝিলিকের সাথে বেশি আড্ডা হয়। আচ্ছা, পরিবারের দিকে একটু যেতে চাই। নিজের ক্যারিয়ার, নতুন পরিবার এবং পরিবারের সময় দেয়, এবং বাসায় যে নিজের স্টারডমটা, বাসায়ও কি ইমরান স্টার? সরি, বাসায় তো স্টারডমে কিছু নাই। বাসা তো মানে খুবই একটা শান্তির জায়গা এবং কাছের একটা জায়গা। সো ওইখানে আমি ছোটবেলায় ইমরান যেরকম ছিলাম এখনও তাই। সো ওইখানে আমি ওরকম কিছু হতে চাই না, এবং আমি বাইরেও কখনো মানে ইমরান খুব একটা কিছু বা ওটা আমি কখনো ফিলও করি না। কারণ আমি এখন আমার ফ্রেন্ডদের নিয়ে টং দোকানে চা খাই, রিক্সায় চড়ি।
সো আমি খুব বললাম না, সিম্পলি থাকতে পছন্দ করি, ন্যাচারাল থাকতে পছন্দ করি। সো এটাই আমার ভালো লাগে। মানে একটা গান ফেমাস হয়ে যাওয়ার পরে বা মানে অনেকগুলো গান ফেমাস হবার পরে আসলে যে স্টারডমটা চলে আসে, মানে দর্শক তো হুমড়ি খেয়ে পড়ে আসলে ইমরানের সাথে একটা ছবি তোলার জন্য, একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। তখন শুরুতে যখন সিডির সময় ছিল তখনকার কথা বলছি, পরিবারে বা নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মাঝে কি আসলে স্টারডম কোনো প্রভাব ফেলেছে কিনা? না না, বরং আমার ফ্রেন্ডরা আরও আমাকে বলে যে তুই একদমই চেঞ্জ হস নাই, বরং আমি ওদেরকে ফোন দিই, চল দেখা করি, ওরা আমাকে বলে আর তুই ডিস্টার্ব করিস না, উল্টা এরকমও হয়। সো আমার ফ্রেন্ডদের সাথে আমি আগেও যেরকম ছিলাম এখনও তাই আছি, আড্ডা দিই। আমি বললাম আমার একটা গ্রুপ আছে, ওদের সাথে আমি দেখা গেছে দিনে সব কাজ শেষ করে রাতে ওখানে গিয়ে আড্ডা দিই। তখন ওদের সাথে যে কোনো একটা জায়গায়, স্টুডিও হোক বা যে কোনো একটা চায়ের দোকানের পাশে হোক, তখন আড্ডা দিই, গল্প করি, গান নিয়ে কথা হয়, ফান করি, একে অপরকে পচাই। সো এই বিষয়টা এখনও চলে। মানে দর্শকের কাছে ইমরান যত বড় স্টারই হয়ে যাক না কেন, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ফ্রেন্ড সবার কাছে সাধারণ ইমরান। এটা তো হওয়া উচিত না? এটাই হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। আয়োজনের একেবারে শেষ দিকে চলে এসেছি, কিন্তু ইমরানকে পেয়েছি আর গান শুনবো না তা হতে পারে না। দর্শকদের উদ্দেশ্যে যদি আজকে একটা গান দিয়ে আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিই, তার আগে দর্শকদের থেকে একটু ছোট্ট করে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পীর সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের জন্য অবশ্যই একটা গান দিয়ে আজকের আয়োজন শেষ করবে শিল্পী ইমরান। দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার মনেরই ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে।